ওকে, যেটা কথা বলছিলাম যে ল্যাব 2-তে কিছু টাস্ক দিয়ে দিয়েছিলাম। টাস্কগুলো ছিল হচ্ছে জাভা এফএক্সে একটা এফএক্সএমএল অ্যাপ্লিকেশন করা। এই এফএক্সএমএল অ্যাপ্লিকেশনটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট ব্রাউজার হবে। মানে আমার কাছে অনেক ইনফরমেশন থাকবে বিভিন্ন রেস্টুরেন্টের। এই রেস্টুরেন্টগুলো আমরা এখানে নতুন রেস্টুরেন্টের ইনফরমেশন অ্যাড করতে পারবো এরকম ফর্মের মধ্যে। রেস্টুরেন্টটার নাম, এরিয়া, কী ধরনের খাবার সার্ভ করে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, ঠিকানাটা কি, আগে থেকে বুকিংয়ের জন্য রিজার্ভেশনের জন্য ফোন করে বলা, সে ফোন নাম্বার কি, এগুলো সব বলে টলে সেভ দিলে পরে সেভ হবে। আইডিয়াটা হচ্ছে এরকম। তো জাভা এফএক্সে ল্যাবে টাস্ক যেটা দেওয়া ছিল এরকম একটা ইউআই ডিজাইন কীভাবে করতে হবে সেটা করা, প্লাস দুইটা বাটনের জন্য অ্যাকশন লেখা। তার মধ্যে একটা বাটন ছিল হচ্ছে নিউ বাটন, এটা দিলে পরে এই ফর্মে যা কিছু থাকে সেটা ক্লিন হয়ে যায়, নতুন একটা রেস্টুরেন্ট ইনফরমেশন এন্টার করার জন্য জায়গা দেয়। আর সেভ বাটন দিলে পরে যা ইনফরমেশন আমি এখানে টাইপ করলাম সেভ দিলে পরে ওটা একটা টেক্সট ফাইলে সেভ করা থাকে, যাতে করে আমি পরে এই রেস্টুরেন্ট ইনফরমেশনগুলো দেখতে পারি। অন্য সেকশনে আমরা কতদূর করছি কাজগুলো সেটা হচ্ছে এরকম যে এই রেস্টুরেন্ট ইনফরমেশনগুলো সেভ করে আমরা ফাইলে তো রাখা ছিল, সেই ফাইল থেকে রিড করতে পারি। তো ওইটার কোড অলরেডি দেয়া আছে, এই সেকশনে নতুন করেই করব। এর জন্য যা যা লাগবে একটা মডেল ক্লাস তৈরি করতে হবে, ডেটা টাইপ তৈরি করতে হবে যে একটা রেস্টুরেন্টে কী কী ইনফরমেশন রাখবো, নাম রাখবো, এরিয়া রাখবো, কুইজিন রাখবো, এই জিনিসগুলো সব কিছু এই ইউএমএল ক্লাস ডায়াগ্রামে বলা আছে। এই হচ্ছে টাস্কটা ছিল। তো কাজগুলো করে গিটহাবে আমি দিয়ে দিচ্ছি যতদূর মনে পড়ে, তাও চেক করে বুঝি। এই যে রেস্টুরেন্ট ব্রাউজার, এই জিনিসটা অলরেডি করে আপলোড করে দেয়া আছে। আমি ফাইনাল জিনিসটা রান করে দেখাই। এই যে এটা আমাদের এই সফটওয়্যারটা। এখানে রেস্টুরেন্টের নাম লিখবো, এরিয়া লিখবো, কুইজিন লিখবো, অপারেশন আওয়ার্স লিখবো, অ্যাড্রেস, রিজার্ভেশন, এগুলো লিখে সেভ দিলে পরে সেভ থাকবে। আর যেটা নতুন এখানে অ্যাড করা, গতকালকে ক্লাসে করা আর কি, যে লোড বললে পারে এখানে যা কিছু করে রাখছি আগে সেভ করা আছে, যেমন বোমার্স ক্যাফে বনানি এটা দেখাচ্ছে। এরপর একটা স্নোবল ক্যাফে নেক্সট দিলে পরে দেখানোর কথা, ওইটুকু কোড আর লিখি নেই, কিন্তু অ্যাটলিস্ট ফাইলে রাইট তো আগেই করতে পারি, এর আগেই করে দেখানো হয়েছে এর আগের ক্লাসে। ফাইলে রিড করতে হয় কীভাবে সেই জিনিসটা নতুন ছিল, সেগুলো করে দেখেছে। এই ছিল হচ্ছে গত সেকশনের কাজে। আর ওই সেকশনে যা কিছু করছে কোড তো অলরেডি আপলোড করাই আছে, সাথে যে রিলেটেড স্ক্রিন কাজটা সেটার ভিডিও ইউটিউবে আপলোড করা আছে, প্লে লিস্টের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আমরা এই অবস্থায় আছি। আজকে তোমাদের সাথে যেটা করতে যাচ্ছি সিমিলার একটা কাজ করতে যাচ্ছি, কিন্তু পরপর 2 দিন আমি রেস্টুরেন্ট ব্রাউজার বানাতে চাই না, মানেও নেই। একটা একটু ডিফারেন্ট এক্সাম্পল হোক, তাহলে দুইটা যেরকম জিনিস রিলেট করা যাবে। স্যার এটা কোনটা? এটা রেস্টুরেন্ট ব্রাউজার গতকালের সেকশনে যে কাজ করছে সেটা। স্যার শুরু করছেন কোথেকে স্যার? এখান থেকে এটা বানান নিবেন। ওকে, শুরু থেকে শুরু করি। মানে আমাদের কাজগুলো শুরু হবে কোন ফেজে? আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে কোনো একটা কাজ করবো। লেটস সে আজকে টার্গেটটা একটু ডিফারেন্ট জিনিসের জন্য নেই। একটা বড় প্রজেক্টে কাজ করবো, লাইব্রেরি ম্যানেজমেন্টে, কোনো একটা ইউনিভার্সিটির জন্য হোক, একটা স্কুলের জন্য হোক, বা পার্সোনাল লাইব্রেরি হোক, অনেক বইয়ের কালেকশন থাকতে পারে। আমরা আমাদের এই যে যারা বড়রা আছে তাদের ইনফরমেশন যেমন স্টোর করবো, মোর ইম্পর্টেন্টলি বইয়ের ইনফরমেশন স্টোর করবো। যেমন লাইব্রেরিতে বিভিন্ন শেলফে কী কী বই রাখা আছে, বইয়ের ইনফরমেশনগুলো রাখতে গেলে কী কী রাখতে হবে? স্যার বইয়ের নাম, তারপরে কোন ক্লাস, বইয়ের নাম, পাবলিশারের নাম, কোন ক্লাস, মানে বইয়ের আইডি, স্যার মানে কোন ক্লাসের বই, লাইক ওটা না রাখলাম, এটা ব্যক্তিগত করতে পারে। বইয়ের একটা সিরিয়াল নাম্বার থাকবে, একটা আইএসএন নাম্বার থাকে, অথবা লাইব্রেরি নিজের একটা অ্যাক্সেশন নাম্বার বলে,
ওটা একটা অ্যাসাইন করবে, মানে ওটা আর কি আইডি হিসেবে কাজ করবে। আর থাকবে হচ্ছে বইয়ের এডিশন টাইটেল, কোন ইয়ারে ছাপা হয়েছে, প্রাইস, হ্যাঁ প্রাইস রাখা দরকার আছে, কারণ যদি বই হারাই ফেলো তাহলে তোমার কত ফাইন পড়বে সেটা জানা যাবে। আর এডিশন, পাবলিশ ইয়ার, আর অথর কে, বইয়ের অথর কে, এই ধরনের কিছু ইনফরমেশন রাখা দরকার। তাহলে আমাদের প্রথম যে প্ল্যানটা হবে যে এখানে এই কাজটা করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে এই জিনিসগুলো জানবো, এটা আমাদেরকে একটা ভিউ দিবে, সেটা হচ্ছে যে বুকে একটা ডেটা টাইপ যদি তৈরি করি, বুক ডেটা টাইপে কি কি রাখতে হবে, এই জিনিসটা আমরা জানবো। আর আরো একটা সাথে রিলেটেড জিনিস আছে, সেটা হচ্ছে ইউআইটা কিরকম হবে। আমি শুরুতেই তো প্রোডাক্টটা বানায় একবারে ডিপ্লয় করে দেবো, সেরকম ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, তো ক্লায়েন্টকে একটা ছবি এঁকে দেখাতে হবে অথবা আমার ডেভেলপারদের সাথে যখন করবো ওখানে একটা ছবি আঁকবো যে রাফ স্কেচটা এরকম। আজকে সেই পুরো প্রসেসের মধ্যে দিয়ে যায়। হচ্ছে ইনিশিয়াল যে কথাবার্তাগুলো বললাম, নতুন একটা প্রজেক্টে কাজ করবো তো শুরুই করি। একটা জাভা এফএক্স এফএক্সএমএল অ্যাপ্লিকেশন তৈরি করব। হ্যাঁ, নেটবিনস তো লেখা আছে উপরে, নেটবিনস। অলরাইট, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। এইখানে ডিফল্ট যা যা আছে সব কিছুই রাখলাম, আমি কিছু চেঞ্জ করলাম না। পরের দিকে যে সেমিস্টারে কিছু জিনিস আমরা চেঞ্জ করবো, বলবো আমি কখন চেঞ্জ করার দরকার। এই লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের প্রজেক্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 3টা ফাইল আছে, এটা আগেও তাই থাকতো, একটা এফএক্সএমএল আর 2টা জাভা, একটা কন্ট্রোলার জাভা, একটা হচ্ছে মেইনের জাভা। এটাকে রান করলে পরে লাইব্রেরি ম্যানেজমেন্টে কিছুই আসে না, যে ক্লিক মি বললে পরে হ্যালো ওয়ার্ল্ড আসে, ফাইন, এটা সমস্যা না কোনো। আমাদের কাজ যেটা শুরু হবে সেটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট দিলাম, প্রজেক্টের নাম। কাজ শুরু হবে হচ্ছে একটা ইউএমএল দিয়ে অথবা একটা ইউআই ডিজাইন দিয়ে, প্রোগ্রামিং দিয়ে না। আমি একটা ছবি আঁকি, এটা যেহেতু রেকর্ড করছি তাই আমি বোর্ডে আঁকলাম না, যদিও এটা কমফোর্টেবল আমার জন্য। সে একটা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম আঁকলাম। লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, তোমরা অন্য যে কোনো নাম দিতে পারো, সমস্যা না সেটা। সেটা কি দিয়ে করেছো? জাভা এফএক্স, জাভা এফএক্স এফএক্সএমএল অ্যাপ্লিকেশন। ওকে, এই যে ক্লাসটা করতে যাচ্ছি, ক্লাসটা করতে যাচ্ছি কার জন্য? বইয়ের ইনফরমেশন রাখার জন্য। তার ক্লাসের নামটা কি দেবো? বুক দেওয়াটা মোর লজিক্যাল। এর মধ্যে অ্যাট্রিবিউট কি কি থাকবে? যে জিনিসগুলো বললো একটু আগে, একটা অ্যাক্সেশন নাম্বার থাকবে। এই অ্যাক্সেশন নাম্বারটা একটা ইন্টিজার দেওয়া যায়, একটা স্ট্রিং দেওয়া যায়, ডিপেন্ড করে লাইব্রেরি কিভাবে মেনটেন করে। ক্লায়েন্টের সাথে কথা বলে জানতে পারবো যে কি আছে আসলে ওদের কাছে। আর আমরা বলি যে ডেটা মেম্বার সব কি রাখি, প্রাইভেট। এটা একটা ডায়াগ্রাম আঁকার একটা টুল, এটার নাম হচ্ছে ডায়া। প্রাইভেট তুমি আগে থেকে পাবলিক হতে লিখে রাখছো, আমি ওটার মধ্যে যাবো, এখনই যাবো, দেখাচ্ছি। আচ্ছা, অনেক কিছু চলে আসছিল তোমাদের সাথে কথা, সবকিছু না নেই এই মুহূর্তে, কাজ অনেক বেড়ে যাবে। আচ্ছা, একটা অ্যাক্সেশন নাম্বার নিলাম, একটা হচ্ছে বইয়ের নাম থাকাটা তো জরুরি, তাই না? বুক নেম থাকবে, বুক নেমটা কি ধরনের জিনিস? স্ট্রিং ডেফিনেটলি। আর কি থাকবে? বইয়ের অথর থাকবে, প্রাইস থাকবে। হ্যাঁ, প্রাইস ডাবল দিতে পারি, সমস্যা নেই। আর আর খুব বেশি জিনিস না নেই, ইয়ারটা নেই, পাবলিকেশনের ইয়ারটা নেই। ইয়ারটা একটা ইন্টিজার, আমি মাস নিচ্ছি না, শুধু জাস্ট বছরের অংশটুকু নিচ্ছি, ঠিক আছে? এইটুকু নিলাম। আর সাথে কিছু আমাদের অপারেশন দেওয়া লাগবে, অপারেশনগুলো অ্যাটলিস্ট আমার কনস্ট্রাক্টরটা দেওয়া লাগবে, কিছু গেটার মেথড দেওয়া লাগবে, যেগুলো বলছিল একটু আগে যে অল্টার ইনসার্ট দিলে পরে চলে আসে।
হ্যাঁ, সেট রাখতে পারি, গেট রাখতে পারি। আমি এখানে সবগুলো লিখছি না, জাস্ট একটা ব্রিফ ধারণা দিই। লেটস সে গেট অ্যাক্সেশন নাম্বার, এরকম একটা মেথড থাকবে যেটা কি ফেরত দেয়, সেটা কি জিনিস? এখানে তো ইন্টিজার লিখছি, তাহলে একটা ইন্টিজার টাইপ দেব, দিয়ে আমরা ওকে দিলাম। এরকম আরো অনেকগুলো আসবে, আমি সবগুলো আর না লিখি কারণ এখানে ইউএমএল ডিজাইন করতে আমার ক্লাস শেষ হয়ে যাবে। তাহলে এই জিনিসটা দেখে এরকম একটা ডিজাইন আমরা আগে করে নিব, কোডিং এর শুরুতে হাত দিব না। এই ডিজাইনটা করে এখান থেকে আমরা চলে যাব নেটবিনসে জাভা প্রোগ্রাম লেখা শুরু করব। আমরা জানি যে আমার একটা ডেটা টাইপ তৈরি করতে হবে, সেই ডেটা টাইপটা হচ্ছে নাম হবে বুক। তাহলে এইটার থেকে আমরা কি করব, একটা ফাইল নিউ দিব, নিউ ফাইল, যেখানে এসে একটা জাভা ক্লাস করব, জাভা এফএক্স এ কিছু না, এটা বেসিক ডেটা টাইপ, যার নাম হবে হচ্ছে বুক। এই বুকের মধ্যে কি কি থাকে? অ্যাক্সেশন নাম্বার থাকে। এখানে আমাদের জাভার রুল হচ্ছে ডেটা টাইপটা আগে লিখতে হয়, তারপর হচ্ছে আইডেন্টিফায়ারের নাম লিখতে হয়। ইন্ট অ্যাক্সেশন নাম্বার কোলন ইন্ট না। ওটা কোথায় লিখছি? এটা এখানে লিখছি, কারণ এটা হচ্ছে এই ছবির সিনট্যাক্স। স্যার এখানে অ্যাক্সেশন নাম্বার ঠিক আছে, বইয়ের একটা আইডি নাম্বার মতো, লাইব্রেরিতে অ্যাক্সেশন নাম্বার বলে। বইয়ের গায়ে যে নাম্বারটা ওরা অ্যাসাইন করে, একটা লাইব্রেরি যে নাম্বার অ্যাসাইন করে সেটাকে বলে অ্যাক্সেশন নাম্বার। অনেকটা তোমার স্টুডেন্ট আইডির মতো। ঠিক আছে, তাহলে অ্যাক্সেশন নাম্বার একটা নিলাম। আর কি নিব? আর নিব হচ্ছে বুক নেম, অথর, প্রাইস, ইয়ার। বুক নেম, অথর, ইয়ার, আর একটা হচ্ছে প্রাইস। কোনটার কি টাইপ সেগুলো অ্যাসাইন করে দিব আর কি। এটা হচ্ছে স্ট্রিং লাগবে, অথর নেম হচ্ছে স্ট্রিং। স্যার এখানে আমি ইচ্ছে মতো আরো কিছু ইনফো তো ঢোকাতে পারি? ডেফিনেটলি পারো। আমি এটা আপাতত ছোট রাখতেছি কারণ ক্লাসের মধ্যে এক্সাম্পলটা করে শেষ করতে হবে। বিভিন্ন রকমের যা যা ডেটা মেম্বার লাগে সবই রাখবো। একটা রিয়েল লাইফ লাইব্রেরির জন্য তখন আরো এক্সট্রা ইনফরমেশন রাখতে হবে। ফাইন, ওগুলো ক্লায়েন্টের সাথে কথা বলে এগুলো নিয়ে নিও, যা যা লাগে সেগুলো নিয়ে নিও। ফুল স্কেল কাজ এখানে করা সম্ভব না। তারপর এই নেটবিনসে কিছু ফিচার আছে, ওইগুলো ইউজ করে প্রোগ্রামিং খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। এটার জন্য আমি নিজের সময় নষ্ট করব না। ফর এক্সাম্পল, আমার একটা কনস্ট্রাক্টর দরকার। কিভাবে কনস্ট্রাক্টর আনে? অল্টার, ইনসার্ট, কনস্ট্রাক্টর। কি কি জিনিস অ্যাড করতে যাচ্ছে এটার সাথে চেক মার্ক দিয়ে দিলাম, এন্টার দিলাম, কনস্ট্রাক্টর তৈরি। কনস্ট্রাক্টরের মধ্যে কিভাবে কি থাকে, দিস কেন লিখতেছে, এগুলো সব এক্সপ্লেন করা হয়ে গেছে। আর কি লাগবে? কিছু গেটার মেথড লাগবে। সবকিছুর জন্য যদি গেটার মেথড দিতে চাই তাহলে এখানে চেকমার্ক দিলেই হয়। আর এইখানে আমি কোনো কিছু লিখি নাই, প্রাইভেট পাবলিক কিছু লিখি নাই। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট বলে যে ডেটা মেম্বার সিকিউর রাখতে হবে, যাতে আমি ইচ্ছা মতো এটাকে নষ্ট না করতে পারি। তাই এটাকে আমরা এনক্যাপসুলেট করি। এনক্যাপসুলেট যখন করে দিলাম তখন এগুলো অটোমেটিক্যালি এগুলো সব প্রাইভেট হয়ে গেল। স্যার একবার তো আমি বলছিলাম যে নিচে ওই যে পাবলিক লেখা যেগুলোতে জি স্যার এইগুলো ডেফিনেটলি পাবলিক থাকবে। আমরা বলি যে ডেটা মেম্বারগুলো থাকবে হচ্ছে প্রাইভেট, অ্যাক্সেস করার জন্য যে মেথডগুলো তাদেরকে পাবলিক। হ্যাঁ, এটা ঠিক আছে। অল্টার, ইনসার্ট, গেটার নিব। গেটারে কি কি চাই সেগুলো চেকমার্ক দিব, এনক্যাপসুলেট ফিল্ড দিব, জেনারেট দিব, তখন আসবে। ওকে, তাহলে এই পাশ থেকে আমার বুকে ডেটা টাইপটা তৈরি। এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা সাইট। আমার একটা বড় টিম এই প্রজেক্টে কাজ করবে, সবাই মিলে একই কাজ করবো তা না। এক একজনের এক এক দায়িত্ব দেওয়া থাকবে। তাই আরেকজনের দায়িত্ব থাকবে হচ্ছে ইউআইটা ডিজাইন করা। ফর এক্সাম্পল, আমি এখানে যে ল্যাবে যে কাজটা দিলাম, ল্যাবে এটা কিন্তু জাভার প্রোডাক্ট না, জাভা দিয়ে বানানো। ঠিক আছে, এটাকে আমরা বলি এটা একটা মক আপ। এটা রিয়েল ডিজাইন না, এটা একটা মক ডিজাইন। এটা অ্যাক্সিওম। এই স্লাইডগুলো তৈরি করে আমি গ্রুপে শেয়ার করে দিই। গ্রুপে তুমি মেম্বার, তাহলে তোমার এটা পাওয়ার কথা।
লিঙ্কসের মধ্যে ল্যাব টাস্কের মধ্যে আছে। ল্যাব 1 এর জন্য কাজ করে দিয়ে দিয়েছিলাম, ল্যাব 2 এর জন্য কাজ করে দিয়ে দিয়েছি, সবগুলোই আছে। ওগুলো বানাই হচ্ছে গুগল স্লাইডে বানাই ওটা শেয়ার দিয়ে দিই, সবার কাছে ইমেল চলে যায় যারা গ্রুপের মেম্বার। আচ্ছা, এই মকআপগুলো আঁকতে হবে। আমি বোর্ডে আঁকতে পারতাম, কিন্তু বোর্ডে আঁকলে পরে জিনিসটা রেকর্ড হবে না, তাই আমি যে টুল ইউজ করে জিনিসটা আঁকছি সেটার কথা বলতেছি। গুগলে যদি মকআপস দিয়ে সার্চ করো তাহলে একটা ফ্রি টুল পাওয়া যায়, যদিও লিমিটেড ইয়েতে, এই mockups.com, এটা ট্রাই ইট নাও দিলে পারে এখানে তুমি নিজে একটা মকআপ তৈরি করতে পারবে। যখন আমরা প্রফেশনালি কাজ করবো এই ধরনের টুলগুলো আমাদের যে কোম্পানিতে কাজ করছে ওদের কাছে কেনা থাকবে, অথবা ওরা কোনো ফ্রি টুল ইউজ করলে করতে পারে, কিন্তু ডেফিনেটলি কোনো একটা টুল ইউজ করবে। তুমি একটা কাগজে কলমে নিয়ে এসে ক্লায়েন্টকে দেখাবো সেরকম না, প্রপার একটা টুল ইউজ করবো। আমি এখানে একটা পেজ অ্যাড করি, একটা ব্ল্যাঙ্ক পেজে আমি একটা ডিজাইন করতে যাচ্ছি। সে আমরা কাজটা করতেই চাচ্ছি কার জন্য, একটা বুক ব্রাউজার। ফর এক্সাম্পল আমার লাইব্রেরিতে কি কি বই আছে সেগুলো ব্রাউজ করা যাবে। এরকম একটা উইন্ডো নিয়ে আসলাম, উইন্ডোর টাইটেল বারে লেখা থাকবে বুক ব্রাউজার, ঠিক আছে। এর মধ্যে কি কি জিনিস আমি রাখতে যাচ্ছি, এই যে এখানে কিছু কিছু ধারণা তো আমার আছে, অ্যাক্সেশন নাম্বার, বুক নেম, অথর নেম, প্রাইস, ইয়ার। ওকে দেন, তাহলে আমরা এখানে কিছু জিনিস অ্যাড করি। অ্যাক্সেশন নাম্বারটা এখানে লেখা থাকবে, এখানে একটা অ্যাক্সেশন নাম্বার থাকবে। তারপর থাকবে হচ্ছে যে বইয়ের নামটা, ওইটা একটা লেবেল দিয়ে করি, মানে ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন যে হতে পারে সেটা বোঝানোর জন্য বলতেছি। এখানে লেখা থাকবে বুক নেম, আর তারপর তার পাশে একটা বক্স দেওয়া থাকবে যেখানে বইয়ের নামটা লেখা থাকবে। এটা একটা হিন্ট দেওয়া থাকবে, নেম অফ দ্য বুক, এই জায়গায় কেউ টাইপ করবে। এটা আসলে হিন্টটা এখানে দেওয়াটা জরুরি না, কারণ বাম পাশের লেবেলটা বলেই দিচ্ছে এক্স্যাক্টলি এখানে কি বসবে। উপরেরটার ক্ষেত্রে হিন্টটা দেওয়া জরুরি ছিল, কারণ ওর সাথে কোনো লেবেল নাই। এগুলো তো কমন সেন্স। তারপর থাকবে হচ্ছে অথরের নাম, অথর একাধিক হতে পারে। করতে পারি, এটা একটা দরকারি ফিচার। লেটস সে একটা লাইব্রেরিতে যে তুমি হুমায়ুন আহমেদের বই খুঁজতে চাচ্ছ, তখন ওইখানে একটা সার্চ বক্স থাকলো, অথর নেম লিখে দিলাম, তার কি কি বই আছে খুঁজে চলে মানে পাওয়া যাবে। এখানে পিছন থেকে দেখা যায় এগুলো নাকি করলাম, আরো লাগবে। ওকে, হোপফুলি এখানে দেখা যাবে। তাহলে বুক নেম থাকবে, অথর নেম থাকবে, আর কি কি জিনিস ডিসাইড করতে যাচ্ছি আমরা, প্রাইস থাকবে আর ইয়ার থাকবে। অলরাইট, তাহলে প্রাইস আর ইয়ার এগুলোর জন্য এত বড় জায়গার দরকার নেই। বইয়ের নামের জন্য জায়গার দরকার আছে, মানলাম, দিলামও, কিন্তু এটার জন্য প্রাইসের জন্য যে বক্সটা ওটা একটু ছোট হলেও চলে। প্রাইস এটা একটা হিন্ট দেওয়া দরকার, জানলাম আমি যে প্রাইসটা আসলে কিসে দেবো, ডলারে দিব নাকি পাউন্ডে দিব, লিখে দিলাম বাংলাদেশি টাকায় দিব। আর সাথে একটা পাবলিকেশনের ইয়ার দেওয়া দরকার, একটু ছোট করে দিই। এই মকআপ টুলটা চমৎকার একটা জিনিস, মানে বিভিন্ন জায়গায় হিন্ট দেয় যে কোথায় থামতে হবে, খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায় আর কি। এখানে হচ্ছে পাবলিকেশন ইয়ার লিখতে যাচ্ছি, পাবলিকেশন ইয়ার। এটা ভিতরে চলে গেছে, এটা টান দিলে বাইরে চলে আসবে, সমস্যা না। আর এটা টান দিয়ে নিয়ে আসলাম, চলবে। এখন বাকি এত নির্পিকি হতে চাই না। এখানে ইয়ারটা হচ্ছে YYYY, এটা দিয়ে দিলাম, তাহলে দেখে যে ইউজার এই এন্ট্রিটা দিবে সে বুঝবে যে 2015 লিখতে গেলে 2015 লিখতে হবে, শুধু 15 লিখতে হবে না, কারণ Y2 কে বাকি তো আসতে চাই না।
কি সিন বিল্ডার সেই কাজটা করা যায়? ডেফিনেটলি করা যায়, করবো তো, কিন্তু আমি তো এখানে সিন বিল্ডারের কাজ করতেছি না, এখানে আমি আমার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য ফার্স্ট একটা ড্রাফট করে নিয়ে তার কাছে যাবো যে এরকমের আমি একটা প্রোডাক্ট আপনাকে দিতে চাচ্ছি, আপনার কোনো সাজেশন থাকলে বলেন। সে হয়তো বলবে যে এই জিনিসটা এরকম দিয়ে না, নিচের লাইনে এনে দেন। তার সাথে কথা বলে আমি শুরুতেই এই রাফ ওয়ার্কগুলো করে ফেলতে পারি, তারপর এই ছবিটা নিয়ে আমি আমার ডেভেলপারকে দিব। বেসিক্যালি একটা ইউআই ডিজাইনার থাকবে যেসব গ্রাফিক্সের কাজ ভালো পারে, প্রোগ্রামিং হয়তো অত ভালো পারে না, তাকে আমি এই কাজেই রাখছি। সে তখন আর কি এটা দেখে দেখে আমার এফএক্সএমএলটা ডিজাইন করে ফেলবে। সব কাজই আমাদের কম বেশি শেখা দরকার আছে, কে কি করবো পরে তা তো আর জানি না। ওকে, তাহলে এইটা আমাদের বুক ব্রাউজার হয়ে গেল। এইখান থেকে ছবি সেভ করার ব্যবস্থা আছে, ওইটার মধ্যে না যাই, সামনে তো একটা ছবি আছে, এই জিনিসটা তৈরি করতে যাচ্ছি। নেক্সট যে কাজটা হবে সেটা হচ্ছে এটা দেখে দেখে আমাদের একটা ইউআই ডিজাইন করতে হবে। তার জন্য আমরা যে টুলটা ইউজ করি সেটা হচ্ছে যখন একটা এফএক্সএমএল অ্যাপ্লিকেশন বানাই তখন জাভা এফএক্স এর সিন বিল্ডার একটা টুল আছে, ওটা দিয়ে সুন্দরভাবে ইউআই ডিজাইন করা যায়। আমরা ওইখানে চলে যাবো ডিরেক্টলি। এই কাজগুলো অলরেডি আমরা করতে শিখছি, ল্যাবে তো টাস্ক দিলামই, তার আগের দিনেও করা হয়েছে সেম কাজ, ওটার রিপিটেশন। আজকে নতুন যেটুকু সেটুকু হচ্ছে ফাইল রিডিং, তো ওইটা যেতে আরও দেরি আছে, আমি এখানে আরও কিছু জিনিস অ্যাড করবো। আর ভুলে গেছি টোটালি, মানে জিনিসটা তো এরকম হবে না, মানে এটা কি আমি শুধু দেখাবো, নিয়ে কাজ করতে হবে, তো কিছু বাটন অ্যাড করা দরকার, ফাংশনালিটি দিতে হবে না। সে এরকম একটা নিউ বুকের ইনফরমেশন রাখতে যাচ্ছি, নিউ একটা বাটন থাকবে, বই সেভ করার জন্য একটা বাটন থাকবে, বইয়ের ইনফরমেশন সেভ করা আছে কোনো একটা ফাইলে, সেটা লোড করতে বললে গোটা ফাইল পড়ে এনে বইয়ের ইনফরমেশন এখানে দেখাবে। আর আরেকটা বাটন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে নেক্সট বইটা ব্রাউজ করব। আমার 1000 বই আছে, একটা একটা করে ক্লিক করলে পরেরটা দেখায়, তারপরেরটা দেখায়, এইভাবে যাবে। এইভাবেই করতে হবে বলছে না, এর থেকে মাচ বেটার ওয়ে আছে, টেবিল হিসেবে দেখানো যায়, ওই ভিউগুলোতে আস্তে আস্তে যাবো, শুরুতেই সব কিছু বললে তো কিছুই হবে না। সেইগুলো হচ্ছে ফাংশনালিটির জন্য কিছু বাটন দেয়া। ইনপুট করব, সার্চ ঠিক করব না, ফাইল থেকে পড়বো, তারপর ব্রাউজ করবো আর কি, স্ক্রল করার মতো, এর পরেরটা, তারপরেরটা। ঠিক আছে, অনেকটা হচ্ছে সিডি প্লেয়ারে সিডি দিয়ে রাখলাম, রিমোট কন্ট্রোল আছে, শুধু একটা নেক্সট ট্র্যাক যাওয়ার বাটন আছে, তুমি দিলে পরে পরের ট্র্যাকে চলে যায়, তারপরের ট্র্যাকে চলে যায়। ওই রিমোট কন্ট্রোলে কোনো কিছু টাইপ করার ব্যবস্থা নেই, ওরকমের একটা অবস্থা। ওটা পরে ইমপ্রুভ করবো আমরা, আপাতত আর কি এই কাজগুলো হবে। ওকে দেন, তাহলে আমরা নেক্সট যে কাজটা করি সেটা হচ্ছে এফএক্সএমএলটা সিন বিল্ডার দিয়ে খুলি। নিচে সিন বিল্ডার আছে, এটা খুলে তারপর ওপেন করে বের করা যায়। আর তোমার এখানে যদি রাইট ক্লিক করে দেখো, দুইটা অপশন আছে, ওপেন আর এডিট। যদি ওপেন অলরেডি থাকে তাহলে ওপেন ক্লিক করলে পারে, অথবা এটা ডাবল ক্লিক করলে পারে, সিন বিল্ডার দিয়ে এটা খুলে দিবে, তখন আর সিন বিল্ডার আলাদা করে খোলার দরকার নেই। ডিপেন্ড করে আর কি কীভাবে ইনস্টল করা। যদি এটা না থাকে তাহলে সিন বিল্ডার ওপেন করে তারপর কাজটা করবা। এখানে 4টা ফাইল তো এখন, একটা এফএক্সএমএল ফাইল আর 3টা জাভা ফাইল, একটা নতুন ফাইল জাভা ফাইল লিখছে। আমি বলছি যে এই এফএক্সএমএল ফাইলটা আমার সিন বিল্ডার দিয়ে খুলতে হবে। তো দুইটা রাস্তা থাকতে পারে, একটা হচ্ছে রাইট ক্লিক করে যদি কনটেক্সট মেনুতে ওপেন পাই তাহলে এখান থেকেই ওপেন দিয়ে দিতে পারি, আর যদি এটা নাও পাই তাহলে কোনো সমস্যা না, সিন বিল্ডার খুলবো, তারপর ফাইল ওপেনে যে এখানে খুঁজে দেখা দিব এটা কোথায় আছে। যেমন এটা আমার আছে হচ্ছে নেটবিনস প্রজেক্টস, নেটবিনস প্রজেক্টস এর মধ্যে হচ্ছে এখানে আছে আমার 2015 জাভা, আর আজকে কাজ করতেছি আমরা কি নিয়ে, লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তার মধ্যে এসআরসি হচ্ছে সোর্সের জন্য। এটা খুঁজে যতক্ষণ না এফএক্সএমএলটা পাচ্ছি এটা দেখাই দিলে পারে, এখানে চলে আসলো, এটা নিয়ে এবার কাজ করা যাবে। বুঝতে পারছি? আমি এটা আগে জুম করে নিই,
তারপরে কাজ করি। স্যার লোকেশনটা স্যার কোথায় আছে? ফাইল থেকে প্রজেক্ট প্রপার্টিজ এখানে গেলে পারে, এখানে দেখবা যে প্রজেক্টের ফোল্ডারটা কোথায় আছে, এটা দেখে মনে রাখবা। আর তারপরে এই যে এখানে নিচে ফাইলস আছে, ওইখান থেকে খুললে পারে এরকম ব্রাউজার পাওয়া যাবে, ওইখান থেকে দেখে নিতে পারো। আর বেসিক্যালি জিনিসটা যেটা লাগবে, ফাইল ওপেন দিয়ে এখানে ওই ব্রাউজারটাই পাওয়া যাবে। এর মধ্যে আমার এখানে ছিল, তার ভিতরে আমার 2015 জাভা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তোমারটা এক্স্যাক্টলি সেম হবে তা না, তুমি কোথায় সেভ করছো এটা তুমি জানো, এটা খুঁজে বের করে দেখা দিতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা মাথায় রাখবো। মোটামুটি এরকম দেখতে একটা মকআপ তৈরি করব, সরি মকআপ তো না, একটা ইউআই তৈরি করব। একপাশে রাখি কোথাও, এটা থাকলো। এটা মানে পুরোটা দেখতে পাচ্ছি না, খুব একটা সমস্যা না, সেটা জানি কোথায় কি আছে। ওকে, তাহলে এইখানে আমার এই বাটন আর লেবেল এই দুটো তো দরকার নেই, এটা বাই ডিফল্ট নিয়ে আসে। স্যার আপনি আগে একটা গ্রাফের মতো করেছিলেন স্যার, ওটা আমি খুঁজে পাইনি। কি করলাম স্যার? গ্রাফের মতো কিছু একটা করেছিলেন, মানে একটু এটা রো টাইপের না স্যার? এটা না, এটার আগে গ্রিড টাইপের স্যার। গ্রিড এখনই আনবো, গ্রিড লাগবে স্যার। হ্যাঁ, স্যার আপনি এই করতে পারার পাশাপাশি স্যার আপনি গ্রিডের মতো চলে করেছিলেন, স্যার কি করছিলেন খুঁজে পাচ্ছি না। আসবে এটা এখনই আনবো। আচ্ছা, এখানে যে ডিজাইনটা করা, বুক নেম, অথর নেম, এই জিনিসগুলো একটা ছকের মধ্যে দেখতেই পাচ্ছি যে এগুলো অ্যালাইন, তারপর এই দুটো অ্যালাইন, তাই না? তাহলে এদেরকে যদি আমি গ্রিড হিসেবে রাখি তাহলে কাজটা সহজ হয়। আবার উপরে, এর উপরে কি আছে, এরকম একটা অ্যাক্সেশন নাম্বারের জন্য একটা বক্স আছে। নিচের জিনিসটাও একটা গ্রিডের মধ্যে ফেলা যায়। চারটা পার্ট আছে, দুইটা লেবেল আছে, আর কি আছে, দুইটা টেক্সট ফিল্ড আছে, আর তারও নিচে আমার একটা লাইনে চারটা বাটন আছে। আমি যেটা বলতে যাচ্ছি যে এগুলো হচ্ছে ভার্টিক্যালি স্ট্যাক করা সব। এটা একটা পার্ট, এটা আরেকটা পার্ট, এটা আরেকটা পার্ট, আর এখানে আরেকটা পার্ট। বুঝতে পারছি? অথবা তুমি যদি এই পুরো জিনিসটাকে এক করে দেখতে চাও সেটাও সম্ভব, তখন স্প্যানিং লাগে। তো ওটার মধ্যে আমি এই মুহূর্তে হয়তো যাবো না, যেতেও পারি, দেখি। অ্যাক্সেশন নাম্বার লেখা, আচ্ছা এই ডিজাইনটা কে? না ঠিক আছে, আমি দেখাই না, এটাও জানার দরকার আছে। এই পুরো ডিজাইনটাকে একটু ডিফারেন্ট হবে এখানে, বলি 4 কলামে ভাগ করে ফেলা যায়, সেক্ষেত্রে প্রাইস ইন্ডিকেটরটা ছোট হয়ে আসবে। এটা 4 কলামের লেআউট বলা যায় না। অ্যাক্সেশন নাম্বারটা এটা প্রথম রোতে আছে, কিন্তু দুইটা কলাম জুড়ে আছে।
আর এখানে যে টেক্সট ফিল্ডগুলো আছে সেটা 3টা কলাম জুড়ে আছে, এইভাবে একটা ডিজাইন করতে যাচ্ছে। তাহলে পুরোটা একটা গ্রিড পেইন্টই করে ফেলা সম্ভব। আর নাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মাল্টিপল গ্রিড পেইন্ট আলাদা আলাদা করে তারপর জোড়া দিতে হবে। ওইটাও খারাপ শব্দ বলছি না। এর আগের সেকশনে যেটা করো সেখানে মাল্টিপল গ্রিড পেইন্টের জিনিসগুলো নিয়ে আছে। আমরা একটু ডিফারেন্টলি করি তাহলে দুই রকমের জিনিসই দেখতে পাবো। আগে একটা ভিডিও দেখে নিলে হলো। আর পুরো জিনিসটা যেটা করতে যাচ্ছি যে এই যে নিচের যে বাটনগুলো রাখা আছে সেগুলো রাখতে যাচ্ছি একটা টুলবারে। আর এই জিনিসগুলো সবই যাচ্ছে হচ্ছে একটা গ্রিড পেইন। এটাকে বলছে টুলবার আর উপরটাকে বললে হচ্ছে গ্রিড পেইন। তাহলে ভার্টিক্যালি গ্রিড পেইন রাখা, তার ঠিক নিচে টুলবার রাখা। তো এই পুরো জিনিসটা আমরা রাখবো হচ্ছে ভি বক্সে, ভি ফর ভার্টিক্যাল বক্সে। এটা একটা ছক কাগজের মতো যেখানে তোমার 4টা কলাম 4টা রো আছে। এই অ্যাক্সেশন নাম্বারটা এখানে প্রথম রো এর 2টা কলাম ইউজ করে। স্যার অ্যাক্সেশন নাম্বারের আগে কি স্যার কোনো লেবেল থাকতে পারে না? অবশ্যই পারে, আমি ইচ্ছা করে দিইনি। মানে ওই ভ্যারিয়েন্টটা বোঝানোর জন্য যে কোনো সময় আমরা ওই জিনিসগুলো হিন্ট হিসাবে দিয়ে দিতে পারি, তাতে ইউজার বুঝবে। হ্যাঁ, কার্সর নিলে চলে যাবে। আর ইনিশিয়ালি যদি থাকে তাহলে ওটা তখন দেখা যাবে না। সেক্ষেত্রে অ্যাক্সেশন নাম্বার লেভেলটা দিলে পরে ভালো হতো, কিন্তু আমি জাস্ট একটা ডিফারেন্ট জিনিস দেখানোর জন্য বলতেছি। এটা লাইব্রেরির জন্য সাজেস্ট করছি তা না। তাহলে একটা ভি বক্স নিব, ভি বক্সের মধ্যে শুরুতে রাখবো একটা গ্রিড পেইন, তার ঠিক নিচে রাখবো একটা টুল বার, আর ভিতরের জিনিসগুলো ফেলবো। এই হচ্ছে ব্রড একটা আইডিয়া, এইভাবে কাজটা হতে পারে। আর গ্রিড পেইনটা যেটা হবে সেখানে 4টা রো 4টা কলাম থাকবে। ক্লিয়ার? অ্যাঙ্কর মধ্যে আগে ভি বক্স, তার মধ্যে গ্রিড পেইনের নিচে টুলবার। পুরো কাজগুলো পুরোই দেখে। এফএক্স এর মধ্যে খুলতে পারছি তো নাকি? খুলে তার মধ্যে থেকে এই বাটনটার লেবেলটা সবাই বুঝতে পারছি অম্লান ছাড়া? ও, অম্লানও পেরে গেছো? আচ্ছা, অলরাইট। তাহলে ভি বক্স একটা নিয়ে আসবো। একটা ভি বক্স বসাচ্ছি, এটা জায়গার মতো বসে, মাঝখানে বসে পরে অ্যাডজাস্ট করা সহজ। আচ্ছা, একটা ভি বক্স আছে। আর আমি এটা কালকে অনেক এর মধ্যে পড়ছি, এটা বারবার ক্র্যাশ করতেছিল কোনো একটা কারণে, আমি জানি না কি কারণে। সেভ করি আগে। সেভ করে একটা ভি বক্স আছে। ভি বক্সের মধ্যে ঠিক করলাম গ্রিড পেইন ফেলবো একটা। ঠিক আছে? এই গ্রিড পেইনে কলাম কয়টা? 2টা। আমার লাগবে কয়টা? 4টা। ভি বক্সটাকে একটু বড় করে নিই যাতে গ্রিড পেইনটা নিয়ে আরামে কাজ করা যায়। আচ্ছা, 4টা কলাম লাগলে পরে কি করতে হবে? এখানে পরের কলামটা এসে অ্যাড কলাম আফটার দিলে হবে 2, তারপর 3 আসলো, 0 1 2 3, তার মানে হচ্ছে 4টা কলাম। রো লাগবে কয়টা? 4টা। 1 2 3 4। তাহলে এখানে একটা নতুন রো অ্যাড করে দিলাম, 4টা রো হয়ে গেল। আর যেটা বলছি যে ভি বক্সের মধ্যে একটা গ্রিড পেইন ফেলতে হবে। আর একটা কি চাইলাম এখানে নিচে? নিচে যে ছবি আঁকছি কোথায়? এখানে নিউ, সেভ, লোড, নেক্সট, এগুলো কিসের মধ্যে রাখতে যাচ্ছিলাম? টুলবার। স্যার ভি বক্সটা কি স্যার আমার ইসের মধ্যে ফেলবো? ভি সরি, অ্যাঙ্কর পেইন। অ্যাঙ্কর পেইনের মধ্যে ভি বক্সের মধ্যে গ্রিড পেইন। এখানে টুলবার যদি খুঁজি, টুলবারটা ফেলবো হচ্ছে ভি বক্সের মধ্যে। এই দেখো, অ্যাঙ্কর পেইন, তার মধ্যে ভি বক্স, তার মধ্যে গ্রিড পেইন, তার মধ্যে টুলবার। বুঝতে পারছি? এখানে একটা বাটন অলরেডি দেয়া আছে।
এই বাটনটাকে আমরা বলতে যাচ্ছি এটা হচ্ছে আমার নিউ বাটন। বাটন আরো দরকার 4টা বা আরো 3টা দরকার। এরপরের বাটনটা হচ্ছে সেভ বাটন, তারপরে বাটনটা কি বললাম, থ্যাঙ্কস, লোড বাটন, আর একটা হচ্ছে নেক্সট বাটন। আচ্ছা, একটু বাইরের দিকে যাই, মানে এটা এই মুহূর্তে না জানলেও চলে, কিন্তু এই টুলবারের সুবিধাটা কি, টুলবারে হচ্ছে যে তোমার যদি বাটন আরো বেশি লাগে আর জায়গা না থাকে সমস্যা নেই, কারণ একই জায়গায় করে দেবে। হ্যাঁ, আমার তো 4টা দরকার, 4টা এটাই গেছে, যদি না আটতো তাহলেও এটা ব্যবস্থা হয়ে যেত, সেজন্য বলা। আচ্ছা, এবার আমার কি কি দরকার, এখানে টেক্সট ফিল্ড দরকার 1টা 2টা 3টা 4টা 5টা। টেক্সট ফিল্ডটা প্রথমটা বসবে এখানে, তারপরে টেক্সট ফিল্ড কোথায় বসবে, এখানে একটা বসবে, তার নিচে একটা বসবে, এখানে একটা বসবে, এখানে একটা বসবে, রাফলি এটার সাথে মিলে। সমস্যা যেটা সেটা হচ্ছে যে এটা 3 কলামে যাওয়ার কথা ছিল, এটা 3 কলামে যাওয়ার কথা ছিল সেটা জানি, এটা 2 কলামে যাওয়ার কথা ছিল তাও জানি। এটা অন্য সেকশনে দেখানো হয় নাই, তোমাদেরকে দেখাচ্ছি। এটাই সিলেক্ট করলাম। এটা লেআউটে যদি আসি, প্রপার্টিজ, লেআউট, কোড, 3টা জিনিস আছে। লেআউটে যাচ্ছি, আমার এই টেক্সট ফিল্ডটা আমি চাচ্ছি 3 কলাম জুড়ে হোক, তাহলে এখানে আমরা এসে বলবো কলাম স্প্যান, কয় কলাম মিলে এটা স্প্যান করবে, 3 কলাম, শেষ। হ্যাঁ, তাহলে তার পরেরটাও তাই, কলাম স্প্যান 3 লিখে দিলে 3 কলাম, 2 লিখে দিলে 2 কলাম। আমি যদি এটা 2 লিখতাম তাহলে এটা 2 কলাম জুড়ে হতো, আর 2 3 এটা না লিখে যদি আমি বলি যে আমার যতগুলো বাকি আছে সবগুলো নিয়ে নাও, এটার জন্য ব্যবস্থা আছে রিমেইনিং, মানে ডান পাশে যা কিছু বাকি থাকবে সবগুলো নিয়ে নেবে। বুঝতে পারতেছি? এখানেই বলি, আরেকটাতে দেখে বলি। এখানে একটা টেক্সট ফিল্ড আছে, এই টেক্সট ফিল্ডটা আমি চাচ্ছি মাল্টিপল কলাম নেবে। এখন মাল্টিপল কলাম কয়টা কলাম নেবে, আমি যদি বলি 3টা কলাম তাহলে সে 1 2 3টা কলাম নিল। আমি যদি বলি 1টা কলাম তাহলে সে 1টা কলামই নিবে, 2টা কলাম বললে 2টা কলাম নিবে। আমি যদি বলি রিমেইনিং তাহলে ওইখান থেকে শুরু করে যা বাকি যা আছে সবগুলো নিয়ে নেবে। এটা আমি রিমেইনিং দিতে চাই না, আমি বলতে চাইছি এটা 2 হবে, তো 2ই দিলাম। টেক্সট ফিল্ড স্যার কোনটা মধ্যে বসিয়েছিলাম স্যার, গ্রিড পেইনে 1 1 এ, 1 2 তে, 3 1 এ, 3 3 তে, 0 0 তে। স্যার ডিজাইনটা স্যার কি এই যে এটা উপরে কোণায় আছে, এখানে একটা লেবেলের জন্য জায়গা দরকার, তাই এটা পরের কলামে। এখানেও লেবেলের জন্য জায়গা দরকার, তাই পরের কলামে। লেবেল পরের কলাম, লেবেল পরের কলাম। ওকে, দেন এখানে এবার নেক্সট যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম কিছু হিন্ট আসছিল। এর আগেরগুলো এফেক্ট হবে না। এখানে আমরা হিন্ট অ্যাড করতে যাচ্ছি যে অ্যাক্সেশন নাম্বারটা এখানে যাক, কিন্তু কোনো লেবেল দেয়নি। প্রম্পট টেক্সট যেটা আছে সেখানে লিখব অ্যাক্সেশন নাম্বারটা, কথাটা লিখলাম, এটা হিন্ট হিসাবে আসবে। এখানে যেমন লিখতে যাচ্ছিলাম নেম অফ দ্য বুক, চলে আসলো। এখানে লিখতে যাচ্ছিলাম অথর, multiple author names should be separated by comma, মানে মাল্টিপল অথর থাকলে পারে তাহলে নামগুলো কমা দিয়ে দিয়ে সেপারেট করো। এই কথাটা ছোট হয়ে গেছে, কম, এখানে জায়গা কম হয়ে গেছে। এটা বড় করে নিতে পারি অথবা টেক্সটটা ছোট করতে পারি, যেটা আমার ইচ্ছা।
এখানে প্রাইস হচ্ছে লিখতে যাচ্ছিলাম ইন বাংলাদেশি টাকা বিডিটি স্যার এখন যেগুলো ফিল আপ করছি এগুলো স্যার সব প্রম্পট টেক্সট। হ্যাঁ, আমরা যদি টেক্সট হিসেবে দেই, টেক্সট হিসেবে লেটস সে ওয়াই 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 বললাম, এটা কিন্তু একটা ভ্যালু হিসাবে চলে গেল। গেট টেক্সট বললে পরে ওয়াই 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 আসবে, কিন্তু আমি যেটা রাখতে চাচ্ছি না। পার্থক্যটা একটু দেখাই দিই। এই যে দেখো, আমরা অন্য একটা টেক্সট ফিল্ডে গেলে বাকিগুলো কিন্তু হিন্ট কি আছে এটা দেখায় দেয়, আর এখানে যেটা লিখছো এটা হিন্ট না, এটা টেক্সটই বসায় দেয়া আছে ওয়াই 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 ওয়াই, যেটা হয়তো এই জায়গায় এটা খারাপ ডিজাইন। কিন্তু আমরা ডিফল্ট ভ্যালু যদি কিছু সেট করে দিতে চাই তখন এটা টেক্সট হিসেবে বসায় দিতে পারবো। ফর এক্সাম্পল, লাইব্রেরিটা আমি যদি ঢাকায় করি, আমার চান্স আছে যে আমার যা বড় আর সবাই ঢাকা থেকে আসবে। বড় যে ইনফরমেশন যখন সিটি লিখবো, বারবার ঢাকা কষ্ট করে লিখবো কেন, কারণ ডিফল্ট ভ্যালু বসায় রাখতে পারি। অলরাইট, এখানে মোটামুটি আমরা রেডি। কিছু লেবেল দেওয়া বাকি আছে। ঠিক আছে, এখানে কিছু জিনিস হয়তো দেখতে খারাপ লাগছে, মানে গ্যাপগুলো কম হয়ে গেছে। ওই ফাইন টিউনিং আমি এখানে করবো না, এটা মানে সামনে যে আরো কথা বলবো পরে। আপাতত খারাপ থাকবে, মানে মার্জিন কিভাবে দিতে হয় সেটা আমি আজকে বলতেছি না। একটা কাজ আমরা করবো এখানে, সেটা হচ্ছে ভি বক্সকে ক্লিক করে আমরা যদি বলি যে ইউজ কম্পিউটেড সাইজ, তাহলে এইগুলোর জন্য কোনটার জন্য কতটুকু জায়গা দরকার সেই অনুযায়ী সে ছোট বড় করলে করে নেবে। রিপিট করি কাজটা। সবকিছু বসানো ছিল অ্যাঙ্কর পেইনের মতো, তার মধ্যে ভি বক্স। আমি যদি এখন ভি বক্সটাকে অ্যাডজাস্ট করতে বলি, ওই যে যেমন মাল্টিপল অথর নেম শুড বি সেপারেটেড বাই কমাই, কথাটা তো পুরোটা দেখা যাচ্ছে না, কারণ আর একটু বড় হওয়া দরকার। আমি কষ্ট করে এগুলো টানাটানি করবো না। এটা সিন বিল্ডারে ভি বক্সে রাইট ক্লিক করে বলে দেবো ইউজ কম্পিউটেড সাইজ, যা সাইজ লাগে বানায় না, করে নিবে। আর আরেকটা জিনিস যেটা যে কলামগুলো অ্যাডজাস্ট করা যায়, এটা তো অলরেডি জানি আমরা। ওকে, তাহলে এটা একটা রাফ ইউআই আমাদের জন্য রেডি আছে। ভিতরে এক্সট্রা জায়গা ছিল, ওটা ফেলে দিচ্ছি। অ্যাঙ্কর পেইন থেকে ইউজ কম্পিউটার সাইজ বলছি। এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এগুলো নিয়ে কোডে কাজ করতে হবে, তাই না? তাহলে কি করতে হয় এখন? আইডি দিতে হবে, অ্যাকশন দিতে হবে। এই কাজগুলো কোত্থেকে করি আমরা? কোডে এসে করি। প্রত্যেকের নাম দেই। যেমন এটা হচ্ছে সে অ্যাক্সেশন ফিল্ড, এখানে অ্যাক্সেশন নাম্বারটা লেখা থাকবে। এইখানে এসে লিখলাম নেম ফিল্ড, এটা একটা টেক্সট ফিল্ডকে রিপ্রেজেন্ট করে। অথর ফিল্ড, নেক্সট এটা আসলো হচ্ছে সে প্রাইস ফিল্ড। ফাইনালি এটা হচ্ছে আমার ইয়ার ফিল্ড। এইদিকে আমার যে প্রত্যেকটা বাটন আছে, প্রত্যেকটা বাটনের সাথে একটা করে অ্যাসোসিয়েটেড অ্যাকশন অ্যাসাইন করতে হবে। অন অ্যাকশন, ফর এক্সাম্পল হ্যান্ডেল নিউ অ্যাকশন। নিউ ক্লিক করলে কি হবে সেই কোডটা আমি ওই জায়গায় যে লিখব। এখানে এই কাজগুলো করে সেভ দিলাম। এটা হচ্ছে আমার সিন বিল্ডারের কাজ। আমরা
এখানে এসে এই কন্ট্রোলারে এই এফেক্টগুলো দেখতে পাবো। কন্ট্রোলারটায় কিছু যদি না করি দেখবো যে একটা লেবেল দেয়া আছে, ইউ ক্লিক মি, হ্যালো ওয়ার্ল্ড, এগুলো আছে যেগুলো আমার এখন কোনো দরকার নেই, কারণ আমি তো একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য একটা প্রোগ্রাম বানাচ্ছিলাম। তাহলে এইটুকু, এই যে লেবেলটা আর হ্যান্ডেল বাটন অ্যাকশন, এটুকু আমরা মুছে দিতে পারি। মুছে দিয়ে আমরা এই এফএক্সএমএলটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক কন্ট্রোলার করলে পারে ওই যে যা যা ফিল্ডের নাম বলছিলাম সেগুলো করেসপন্ডিং এখানে চলে আসবে। অবজেক্ট, হ্যান্ডেল নিউ অ্যাকশন, হ্যান্ডেল সেভ অ্যাকশন, লোড আর নেক্সট সবই চলে আসছে। ক্লিয়ার তো এগুলো? এখানে বলছি যে এফএক্সএমএলটাকে রাইট ক্লিক করে মেক কন্ট্রোলার করতে। এবার কোড লেখা শুরু করব। প্রথম যে কোডটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে ইনফরমেশন গুলো নিয়ে একটা বইতে কনসোলে প্রিন্ট করবে সেই ব্যবস্থা করা। তাহলে হ্যান্ডেল সেভ অ্যাকশনে এসে অ্যাকচুয়ালি হ্যান্ডেল নিউ অ্যাকশনটা করি আগে, এটা ইজিয়ার। পুরো ডাল ভাত অ্যাকশন রিসেটের কাজটা, যে প্রত্যেকটা টেক্সট ফিল্ডে খালি করে দিয়ে আসো। আর ফিল্ডগুলো কি কি আছে? accession field dot set text ডাবল কোট শুরু ডাবল কোট শেষ, মানে এটা যা থাকে তাই মুছে দাও। এরকম ফিল্ড তো আরো আছে, 5টা ফিল্ড গুনছিলাম ওদের হাতে। একটা হচ্ছে বইয়ের নামের ফিল্ড, বইয়ের অথরের ফিল্ড, তারপর হচ্ছে বইয়ের প্রাইস ফিল্ড, আর একটা ফাইনালি ছিল কি জিনিস, ইয়ার ফিল্ড। এগুলো থেকে আসবে, এগুলো এখান থেকে আসবে। এই প্রোগ্রামটাকে এবার রান করলে পারে কি কাজ করে, সে আমি এখানে বইয়ের একটা অ্যাক্সেশন নাম্বার দিলাম, বইয়ের একটা নাম দিলাম, প্রোগ্রাম জাভা প্রোগ্রাম এটা লিখলাম এখানে, দেখলেন এটার অথর, প্রাইস বোধ হয় 1100 টাকার মতো, আর ইয়ার ভুলে গেছে, প্রত্যেক বছরই তো নতুন নতুন এডিশন বের হয়, হচ্ছে 2014। এই কষ্ট করে এই জিনিসগুলো যা লিখলাম নিউ ক্লিক করলে পারে পুরোটা গায়েব, কারণ নিউয়ের কাজই ছিল এটা রিসেট করার জন্য। কিভাবে কাজ করে? এক্স্যাক্টলি রিসেটের কাজটাই নিউ করছে। আইডিয়াটা এটা যে নতুন একটা বইয়ের এন্ট্রি দেবো, তাই আগের গুলো মুছে দিই। হ্যান্ডেল সেভ অ্যাকশন, এটার কাজ কি হবে? জিনিসটা সেভ করে রাখতে যাচ্ছি কোথাও। ফর স্টার্টার যেখানে সেভ করবো সেটা হবে হচ্ছে এই লেটস সে কনসোলে প্রিন্ট দিবে। তাহলে কি কি দরকার? অ্যাক্সেশন নাম্বারটা দরকার, আর দরকার হচ্ছে বইয়ের নামটা দরকার, বইয়ের অথরটা দরকার, তারপর হচ্ছে প্রাইসটা দরকার, ওটা একটা ডাবল জিনিস, আর ইয়ারটা দরকার, এটা আমার একটা ইন্টিজার জিনিস। বইয়ের নাম পেতে গেলে কি করতে হবে? নেম ফিল্ড ডট গেট টেক্সট, নাম চলে আসলো। অথরের নাম অথর ফিল্ড ডট গেট টেক্সট। জিনিসগুলো এতই সহজ, কোনো ব্যাপারই না। এই দুটো শুরু করলাম কারণ এগুলোর মধ্যে এক্সট্রা কোনো কাজ নাই। অ্যাক্সেশনের সময় একটু সমস্যা হবে যদি বলি যে অ্যাক্সেশন ফিল্ড ডট গেট টেক্সট, এটা কাজ করবে না, কম্পাইলার দিবে, কারণ বলবে যে আমি চাইলাম ইন্টিজার, দিলা তুমি আমাকে একটা স্ট্রিং, কারণ গেট টেক্সট স্ট্রিং ফেরত দেয়। এক্সকিউজ মি, স্ট্রিং থেকে ইন্টিজার কনভার্ট করতে চাইলে ইন্টিজার ডট পারসেন্ট এটাকে কল করতে হবে, এর মধ্যে এটা প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিলে ইন্টিজার হয়ে গেল। সেম আইডিয়া ইয়ারের জন্য ইন্টিজার ডট পারসেন্টের মধ্যে ফেলবো আমরা কি ইয়ার ফিল্ড ডট গেট টেক্সট। আর লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা বন্ধ করে আসি। প্রাইসের ক্ষেত্রে সিমিলার আইডিয়া, কিন্তু এটা একটা ডাবল দরকার, তাই প্রাইস ফিল্ড ডট গেট টেক্সট। এই এখন আমার কাছে যা কিছু ইনফরমেশন আছে এগুলো দিয়ে আমরা একটা বই তৈরি করে ফেলতে পারি, বইয়ের একটা অবজেক্ট তৈরি করে ফেলতে পারি। সেই বুক বি নামে একটা বই তৈরি করতে যাচ্ছি, নিউ বুক। এবার হচ্ছে কনস্ট্রাক্টর কল হবে, বুকের যে কনস্ট্রাক্টর সেটা কল হবে,
এটার ব্যবস্থা আমরা অলরেডি এখানে করে আসছি, নেটবিনস কোড লিখে দিছে। আমি জাস্ট বলছি যে কনস্ট্রাক্টটা বানায় দেয়। কি কি লাগে? অ্যাক্সেশন নাম্বার, বুক নেম, অথর নেম, প্রাইস আর ইয়ার, এটা বললে পরে একটা বই তৈরি হয়। অ্যাক্সেশন, নেম, অথর, প্রাইস, ইয়ার, এগুলো বললাম, বই তৈরি হয়ে গেল। এই যে বইটা তৈরি হলো, এটাকে আমি কনসোলে সেভ করতে পারি, চাইলে এটা আমি ফাইলে সেভ করতে পারি, এটা নিয়ে যা ইচ্ছা করতে পারি। তা আমি সিম্পল রাখার জন্য লেটস সে বললাম প্রিন্ট টু কনসোল। বি যে বইটা, তাকে বললাম তোমার ইনফরমেশন কনসোলে প্রিন্ট করে দাও। ও পারবে না, কারণ ওর কোনো প্রিন্ট টু কনসোল নামে মেথড নাই। লিখছে কি বি ডট প্রিন্ট টু কনসোল, তাহলে বুকের মধ্যে একটা এরকম প্রিন্ট টু কনসোল নামে একটা ফাংশন বা একটা মেথড থাকা উচিত। বুঝতে পারতেছি? সেভ ফিল্ডের ভিতরে এগুলো কেমন ইন্টিজার অ্যাক্সেশন দিয়ে ওটা কি ইন্টিজারে আনছে? এই কাজটা কেন করলাম? কারণটা হচ্ছে যে এটা প্রোগ্রামটা যখন রান করবে তখন কন্ট্রোল ফ্লোটা কিরকম চিন্তা করো। মানে এটা তোমার কনসোল অ্যাপ্লিকেশন না। কনসোল অ্যাপ্লিকেশনে যেমন শুরুতে জিজ্ঞেস করে যে অ্যাক্সেশন নাম্বার এন্টার করো, তুমি দিয়ে দিলা, তারপর জিজ্ঞেস করবে বইয়ের নাম কি, তখন দিলা। কিন্তু এখানে ফ্লোটা যেরকম হবে, ইউজার যেভাবে পারে ফর্মটা ফিল আউট করে তারপর সে সেভ বাটনটা ক্লিক করছে। এইবার সেভ বাটনটা ক্লিক করার পর তোমার কাজ কি? তুমি একটা একটা থেকে গ্র্যাব করবে না জিনিসগুলো নিয়ে, তো টেম্পোরারি কোথাও রাখবে, বুঝতে পেরেছো? অ্যাক্সেশন নাম্বারটা একটা ভ্যারিয়েবলে রাখি, এটা হচ্ছে ইনডেক্স। এটা হচ্ছে টেক্সট ফিল্ড, আমি যেখানে রাখলাম সেটা একটা ভ্যারিয়েবল অথবা একটা অবজেক্ট। যেমন এরকম তো মনে হয় আগেরগুলোতে করা অ্যাক্সেশন করা করছি, ওই মানে গতকালকে করছি, তার আগে হয়তো লাগে নাই। মানে গতকালকে করলে তো তোমার মনে থাকার কথা না, ওই সেকশনে ছিল না। আচ্ছা, হ্যাঁ, ওদের যে এক্সাম্পলটা করছে সেখানে ওই সেম কাজই করছে, সেটা কথা বলতেছে। তার আগে প্রবাবলি করি নাই, মানে দিনে দিনে জিনিসগুলো আরো অ্যাড হবে। ওকে, তাহলে আগে যাই। বি ডট প্রিন্ট টু কনসোল থাকলে পরে সুবিধা হতো যে আমরা কনসোলে প্রিন্ট করতে বললাম, তাহলে ডিরেক্টলি প্রিন্ট করে দিবে। তাহলে বুক ডট জাভা এরকম যদি একটা মেথড থাকে, এটা নিজের ইনফরমেশন প্রিন্ট করবে, ঠিক আছে? এই মেথডটা আমাকে কিছু ফেরত দিবে না, তাই এটা রিটার্ন টাইপ ভয়েড। এই কাজ আমরা আগে করছি না? মানে কোনো একটা মেথড, ফর এক্সাম্পল একটা অ্যাড মেথড, যেটা নাম্বার দিয়ে বললাম যোগ করে যোগফলটা ফেরত দাও, ওইটা কলারকে ফেরত দিবে একটা ভ্যালু। কিন্তু প্রিন্ট যে যাকে করতে বললাম, ও নিজে কিন্তু এই মনিটরকে অ্যাক্সেস করে প্রিন্টটা দিয়ে দিবে, ও তো আমাকে কিছু ফেরত দিবে না। এটা হচ্ছে আইডিয়া। মানে জিনিসটা অনেকটা এরকমের মতো। এটিএম মেশিনে যে তুমি বললে যে উইথড্র একটা অপারেশন, একটা টাকার অ্যামাউন্ট বললা, ওই টাকার অ্যামাউন্টটা উইথড্র করতে বললে কি করবে? সে তোমার ব্যালেন্স কমায় দিয়ে তোমাকে টাকা মেশিন থেকে বের করে দেবে। তুমি প্রোগ্রাম লেখার সময় টাকা বের করার কথা কিন্তু চিন্তা করবে না, ওটা একটা আলাদা মেকানিক্যাল পার্টের কাজ। তোমার চিন্তা হবে যে ভিতরের যে ডেটাগুলো সেগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ, সেটাই। কোনো কিছু ফেরত দিচ্ছ না, টাকাটা তো তুমি আর কাউকে ফেরত দিচ্ছ না, অ্যামাউন্টটা কমিয়ে দিচ্ছ, আর টাকা বের হওয়ার সিস্টেম যেটা, তাকে বলছো টাকাটা বের করে দেবে। বের হওয়ার সিস্টেমটা হচ্ছে প্রিন্ট টু কনসোল। হ্যাঁ, এখন এই প্রিন্ট টু কনসোল যদি না থাকতো তাহলে কি হতো? জিনিসটা হচ্ছে আমাদের এরকম ভাবে লিখতে হতো না, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বি ডট গেট নেম, এটা বললে পরে বইয়ের নামটা প্রিন্ট হবে। বুঝতে পারছি? গেট অথর নেম প্রবাবলি, হ্যাঁ, দেখতে হবে কি আছে। ডট দিলে চলে আসবে। গেট অথর, সরি গেট অথর নেম না, গেট অথর। ডট দিলে গেট অথর বললে পরে সাথে সাথে অথর নেমটা চলে আসবে। বইয়ের নাম যদি জানা দরকার হয়, ডট গেট বুক নেম, তাহলে বইয়ের নামটা চলে আসবে। বুঝতে পারছি? তাহলে এরকম আমার এখানেই অনেকগুলো কাজ করতে হবে যেটা কোনো মানে নেই। আমরা বইয়ের প্রিন্ট করতে চাইলে এখান থেকে তো অথর নেম প্রিন্ট করতে পারি, এখান থেকে নাম প্রিন্ট করতে পারি, সবই করতে পারি, তাই না? স্যার কন্ট্রোলারে স্যার আমরা যেগুলো কেটে দিচ্ছি স্যার, এগুলো স্যার আমরা বুকের মধ্যে লিখছি। হ্যাঁ, এখানে আমি যদি বি ডট গেট নেম বলি,
বি ডট গেট অথর বলি, তাহলে প্রিন্ট হওয়ার কথা ফাইন, কারণ এখানে বি নামে কিছু নাই। আমার অথর নেম দরকার, সেটা কোথায় আছে? অথরই আছে, তাহলে দিসের থ্রুতে অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেশন নাম্বার প্রিন্ট করতে চাও, দাও প্রিন্ট করে। তারপরে এখানে ডট দিয়ে তারপরের অথর নাম প্রিন্ট করতে চাও, সেটা পাওয়া যাবে। বুক নেম প্রিন্ট করতে চাও, প্রাইস প্রিন্ট করতে চাও, অথবা যদি ইয়ার প্রিন্ট করতে চাও, সবই প্রিন্ট করা সম্ভব। তাও দেওয়া যায়, যোগ দিয়ে দেওয়া যেত। আর তাহলে আমার কাজ কমে গেল। এবার বি ডট প্রিন্ট টু কনসোল কাজ করে, জাস্ট একটা ছোট্ট টেস্ট করে দেখি আসলে ঠিক আছে কিনা সব কিছু। ফর এক্সাম্পল এখানে একটা নাম্বার দিলাম, হেড ফার্স্ট জাভা, অথর নেম ভুলে গেছি, লিখে রাখি ওরাইডি, প্রাইস জানি না, আর ইয়ার কোন একটা ইয়ার দিলাম, সেভ দিলে এই ইনফরমেশনগুলো প্রিন্ট হয়ে গেল কনসোল। এখন আমাদের সমস্যা হচ্ছে যে প্রোগ্রামটা বন্ধ করে দেব, এই ইনফরমেশন সব গায়েব হয়ে যাবে, থাকবে না কোথাও, সেভ করা নাই কোথাও, এটাই সমস্যা। তো এইটাকে এখান থেকে বের হয়ে আসতে চাই আমরা, এটা যাতে ফাইলে সেভ করা যায় সেজন্য ব্যবস্থা করব। তো সেটা করার জন্য একটা কনভেনিয়েন্ট মেথড তৈরি করা উচিত, যে আমি কনসোলে প্রিন্ট করলেও কি হচ্ছে, কিছু স্ট্রিং প্রিন্ট করতেছি, ফাইলে সেভ করলেও কিছু স্ট্রিংয়ে সেভ করতেছি, একই কথা। এই জন্য এই যে অবজেক্টটা তৈরি হচ্ছে, বইয়ের একটা অবজেক্ট, যেটার মধ্যে একটা মেথড যদি থাকে যেটার নাম হচ্ছে টু স্ট্রিং, ওটা অবজেক্টের একটা স্ট্রিং রিপ্রেজেন্টেশন ফেরত দেয়, তাহলে ওটাকে বিভিন্ন জায়গায় ইউজ করা যায়। স্যার ওটা ছাড়া যদি আমরা এমন করি, সেটা কি যেটা যেভাবে অফিসে তুমি নিজের ইচ্ছা মতো নিজে একটা মেথড বানায় নাও, ওটা দিয়ে কাজ করো, কোনো সমস্যা নেই। কিন্তু যেই কাজটা করলো সেটা একটু বাড়তি কাজ হবে, কারণ টু স্ট্রিং করাটা একটা যাওয়ার স্ট্যান্ডার্ড, এইভাবে এটার উপর বেস করে অনেকগুলো কাজ করা আছে, তুমি ওই ফিচারগুলো পাবা না। এই জন্য বেটার প্র্যাকটিস হচ্ছে একটা মেথড লেখা যেটা তোমাকে স্ট্রিং ফেরত দেয়, এবং এটা তুমি ইচ্ছা মতো নাম দিবা না, এটা নাম যেভাবে দেওয়ার কথা সেটাই দিবা, টু স্ট্রিং, টি ছোট এস বড়। এটা কি ফেরত দিবে? এটা এই জিনিসগুলোই ফেরত দিবে। এই যে পুরো একটা স্ট্রিং দিয়ে দিলাম, তাহলে পুরো জিনিসটা একটা অ্যাজ আ হোল আসলো। এখানে যদি আমরা এবার প্রিন্ট টু কনসোল এটা না বলে সিম্পলি বলি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন বি, এটা বললে পারি পুরো অবজেক্ট প্রিন্ট দিয়ে দেবে। জাভা নিজে যেটা করে সেটা হচ্ছে একা একা টু স্ট্রিং কল করে দেয়, এটা আমার লেখারও দরকার নেই, কাজ অনেক সিম্পল হয়ে গেল। বেসিক্যালি বি একটা বুক অবজেক্ট ছিল, আমি বললাম ওটাকে এখন প্রিন্ট দিয়ে দাও, গোটা অবজেক্ট প্রিন্ট হয়ে যাবে। রান করে দেখাই। দিয়ে সেভ দিলাম, এই যে পুরো ইনফরমেশন সবকিছু প্রিন্ট দিয়ে দিল। এখন বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যে এইভাবে প্রিন্ট কেন দিল, তাই না? স্পেস নাই, কোনো স্পেস নাই, কোনো নিউ লাইন নাই। হ্যাঁ, এই জিনিসটাই আমরা ঠিক করে ফেলতে পারি এখান থেকে। এক্স্যাক্টলি, নিউ লাইনই অ্যাড করবো। এই যে নিউ লাইন অ্যাড করবো এই জায়গায়, দুটা স্ট্রিং এর মাঝখানে একটা নিউ লাইন লাগবে, অ্যাক্সেশন নাম্বার আর এটার মাঝখানে নিউ লাইন লাগবে। এটা একটা ইটসেলফ একটা স্ট্রিং, আর অনেক কিছু অ্যাড হবে, তো নিচের লাইনের পরপর লিখি আর কি। তাহলে দুইটার মধ্যে একটা নিউ লাইন যোগ পরেরটা, তার মধ্যে একটা নিউ লাইন যোগ পরেরটা নিউ লাইন যোগ গ্যাপ। ঠিক আছে, তাহলে অ্যাজ আ হোল এই পুরো জিনিসটা চলে আসলো। এটা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর কাছে পাঠিয়ে দিলে
সে পুরো জিনিসটা প্রিন্ট করে দিতে পারে, আর বিশ্বাস যদি না হয় একবার রান করতে কিছু দেয় আসে না। সেভ দিলাম, এই যে এবার নিচে নিচে সব চলে আসছে, কারণ এগুলো সব টু স্ট্রিং দিয়ে রাখছি। তো টু স্ট্রিংটা খুবই ইউজফুল একটা মেথড, যেটা নিজেদের লেখা উচিত প্রত্যেকটা এক্সকিউজ মি জাভা ক্লাসে যেমন একটা কনস্ট্রাক্টর থাকা উচিত, সেরকমভাবে টু স্ট্রিং থাকা উচিত। এগুলো না দিলেও হবে, কিন্তু দেওয়াটা নর্ম। এই কাজগুলো আমরা করব। এবার আসল কাজটাই করা বাকি রাখছি, সেভ মানে হচ্ছে ফাইলে সেভ করো, সেটাই বলি নাই, এর বাইরে অনেকগুলো ফাইল কথা বললাম। আমরা লাস্ট কয়েকটা কনসোল প্রিন্টের যে প্রোগ্রামটা সেটার মধ্যে আগে আমরা ধরে নিতাম যে অ্যাক্সেশন নাম্বার তারপর পার্সেন্ট দিয়ে অথবা অ্যাড দিয়ে সেটা দিয়ে অনুযায়ী অ্যাক্সেস করে নিতাম। আজকে শুধু দিস দিয়ে দিচ্ছিল, তবে ওটা কি হিসেবে প্রিন্ট হচ্ছিল? ওটা কি ইন্টিজার হিসেবে প্রিন্ট হচ্ছিল অ্যাক্সেস নাম্বারটা? অ্যাক্সেশন নাম্বার ইন্টিজার হিসেবে প্রিন্ট হচ্ছে, কিন্তু আমি কোনো ফরম্যাটিং ইউজ করিনি। এই যে যখন আমি এভাবে প্রিন্ট দিতে বললাম, তখন একটা সিম্পলি একটা ইন্টিজার প্রিন্ট হলো, এখানে একটা ডাবল প্রিন্ট হলো, কিন্তু আমার হাতে এই কন্ট্রোলটা নাই যে আমি বলবো যে এটা দশমিকের পর 4 ঘর রাখো বা দশমিকের পর 2 ঘর রাখো, এটা আর বলতে পারবো না। প্রিন্ট এলেন ওই ফিচারটা নাই। তুমি যদি ওরকম ফরম্যাটিংয়ের ফিচার চাও, প্রিন্ট এফ ইউজ করো, ওই জন্য আর কি দেখানো। আমি প্রিন্ট এফ দেখেছি আসলে যাতে কষ্ট কম হয় আর কি সি থেকে আসতে, নাহলে ফরম্যাটিংটা এই মুহূর্তে ইস্যুও না। ওকে, তাহলে এখানে কনসোলে প্রিন্ট করতে পারছি, কিন্তু আমি চাচ্ছি ফাইলে সেভ হোক। ফাইলে সেভ করার জন্য কোড অলরেডি আমি এখানে তোমাদেরকে কবে শুক্রবারে দেখালাম, তাই না? ওটার নাম দিলাম লেটস এফ আউট, ফাইল আউটপুট তার জন্য ইকুয়াল টু নিউ র্যান্ডম ফাইল। এখানে নাম দিতে হবে, কোথায় সেভ হবে, এটার নাম দিলাম লেটস book.txt। এর মধ্যে বই ইনফরমেশন সেভ করা থাকে, আর এটা আরডব্লিউ মোডে খুলতে হবে যদি রাইট করতে চাই। এটা এরর দিচ্ছে, হ্যাঁ রিড রাইট দিতে ইম্পোর্ট দেওয়া লাগবে একটা, তারপরে এরর হবে, ট্রাই ক্যাচ দিতে হবে, ফাইল নট ফাউন্ড হতে পারে। আর লেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে fout.write bytes, এখানে হচ্ছে b.string, এটা কল করে দেবো, তাহলে গোটা বইয়ের ইনফরমেশন এক জায়গায় সেভ হয়ে থাকে। খুব সিম্পল কোড। এটার জন্য একটা ট্রাই ক্যাচে একটা ক্যাচ ক্লজ লাগবে, যে আইও এক্সেপশন করতে পারে। ফাইলে রাইট করতে শুরু করলাম, ফাইল শেষ হয়ে গেল, হার্ড ডিস্কের জায়গা নেই, এটা এক্সেপশন হ্যান্ডেল করে কাজ করতে হবে। তো এই যে কাজটা করলাম আমরা এখানে, এই যে পুরো কাজটা করলাম, এটা ফাইলে সবসময় শুরু থেকে রাইট করবে। কারণ একটা ফাইল খুললে পরে আমরা শুরুতেই থাকি, কার্সারটা শুরুতে থাকে। আমি যদি চাই যে একদম শেষে যে অ্যাড করবো, আগের জিনিস বুঝবো না, তাহলে এটা নিজ দায়িত্বে কার্সার টেনে নিয়ে করতে হবে। তো জাভাও সেম আইডিয়া, শুরুর জিনিস যদি আমি ডিস্ট্রয় না করতে চাই, যেটা চাবো না আইডিয়ালি এখানে, সেক্ষেত্রে আমাদের একটা এক্সট্রা মেথড কল লাগবে, ওইটাও শুক্রবারে বলছি। নাম খেয়াল আছে? যতটুকু আছে সেটা নষ্ট না করে শেষে যাও। লেন্থ দেয় হচ্ছে ফাইলের টোটাল লেন্থ কত এখন পর্যন্ত, আর সিক বলে হচ্ছে ওইখান থেকে যে শুরু করো, এরপর থেকে শুরু করো। তাহলে এটা শুরুতেই বলে দিলাম, তাহলে আর আগের জিনিস হারাবে না। কিছু বইয়ের ইনফরমেশন দিই, how to program, datum and datum, এটা দিয়ে এবার সেভ দিলাম। সেভ দেওয়াতে কনসোলে প্রিন্ট হলো, কিন্তু তার পিছনে আরেকটা কাজ হয়ে গেছে। আমরা যদি এখানে এটা খুলে দেখি, এটা ছিল হচ্ছে সামার 2015 জাভা, এর ভিতরে ছিল লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তার মধ্যে দেখো একটা নতুন ফাইল চলে আসছে book.txt, এটা কিন্তু সোর্স আমরা লিখি নাই। এটা খুললে পরে যে এই ইনফরমেশন যেটা কনসোলে প্রিন্ট হলো সেটা এখানে রাখা থাকবে।
তো আমার প্রোগ্রাম যখন বন্ধ হয়ে যাবে এই ফাইল মুছে যাবে, এই ফাইল থাকবে। হ্যাঁ, আরেকটা এন্ট্রি দিয়ে আসি, তারপর দেখাচ্ছে যে আসলে থাকে। নিউ করা হয়েছে, আমি ভুলে গেছিলাম, করছে যে আমার খেয়াল ছিল। হেড ফার্স্ট জাভা একটা চমৎকার বই ওরাইলির, দাম তো সেভ দিলাম, রিলোড দিলাম, আগে যা ছিল মুছে নাই, নতুন এন্ট্রি চলে এসছে। প্রোগ্রাম বন্ধ করে দিলাম, ফাইলটাও বন্ধ করে দিলাম, ফাইলটা খুললে পরে যা সেভ করা আছে সেভ করা থাকবে। স্যার এখানে নিউ বাটনটা ক্লিক করলে কি হবে? মুছতো স্যার কিছু না। আচ্ছা, অনলাইনে দেখা দেখি এই প্রোগ্রাম, এই কম্পিউটারটা হ্যাং করতেছে কি কারণে জানি। রিস্টার্ট দেওয়া লাগছিল জি স্যার, পুরো কম্পিউটার। তারপর হয়েছে স্যার। এখন ঠিক আছে স্যার, এখন আগের মতো আমারটা রিস্টার্ট দিলে আমার ভিডিওটা হারা যাবে তো। আসছে ভিডিও তাহলে হারাচ্ছি না। হোপফুলি না। কি কাজ করতে যাচ্ছিলাম? দেখাতে যাচ্ছিলাম যে ফাইলটা আছে আমার 2015 জাভা, এটা হচ্ছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, এটার মধ্যে বুক টেক্সট একটা আছে, খুলতে বললে ঠিক আছে। আচ্ছা, এটা ক্র্যাশ সার্ভাইভ করলাম, আর হলো এটাও সব ঠিক আছে, আর সময় আসলে শেষ করে আসছি, জিনিসটা আবার পিছিয়ে গেলাম। বাকি যতটুকু সময় আছে আমি এটা ওই ফাইল রিডিং এর কাজ শেষ করতে পারবো না, নেক্সট ক্লাসে তো ধরে ওটা আগে যাবে, তাহলে এই এক্সাম্পলটা থেকে কন্টিনিউ করবো। যে কাজটুকু করতে যাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আজকে যতটুকু কোড লিখছি এখানে, সেটা বইয়ের ইনফরমেশন সবকিছু দিয়ে নিউ দিলে পরে দিলে ফর্মটা ক্লিন হয়, আর সেভ দিলে পরে ফাইলটা সেভ হয়, প্রপারলি সেভ করে, কোনো সমস্যা নেই। নেক্সট দিনের কাজটা হবে হচ্ছে এটা লোড করে কীভাবে সেটা দেখো। ওটা যারা ফাইল থেকে পড়বে, ফাইল থেকে পড়ে ফর্মে বসায় দিবে, উল্টা কাজ এখানে সেভ করেছি এইটাই। সেভ করেছি স্যার, ওইটা পরে এখানে বসাতে স্যার। লোডার নেক্সট টাইম কাজ করবে। লোডের কাজ হবে হচ্ছে যে ওই যে book.txt তে যা যা আছে সেটা এখানে দেখানো, এখানে দেখানো। কিন্তু আমার লেটস সে 10টা বই আছে, এখানে কি 10টা বই আমি একসাথে দেখাতে পারবো না? ফার্স্টের বইটা শুধু পার্সেন্ট নেক্সট করে পরেরটা খালি আসলে নোট দিলে যে কোনো একটা দিয়ে দিল নাকি ফার্স্ট এটা আমার উপর, আমি নিজের একটা ব্যবস্থা দিতে হবে। স্যার স্যার আমি স্যার এইখানে স্যার আমি যা বসাচ্ছি ওইটা আমার ফাইলে সেভ হচ্ছে। স্যার এখানে আমি না বসে এত ফাইলে সেভ করতে পারছি না, তাহলে স্যার ফাইল থেকে স্যার এখানে কাজটা কীভাবে হবে? এখানে আবার ওখান থেকে রিড করে স্যার এখানে পড়া যাবে। বই ইনফরমেশন লাইব্রেরি একটা অনেকগুলো বই নিয়ে এসছে, একটা সফটওয়্যার যদি ইউজ করতে চাই লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য, বই ইনফরমেশন কাউকে এন্ট্রি দিতে হবে না, ডেটা এন্ট্রি দিতে হবে, এই কাজটা কেউ করবে না। এটাই কাউকে আমি পয়সা দিয়ে রাখতে হবে ডেটা এন্ট্রির জন্য, সবগুলো বই একটা করে এন্ট্রি দেয়, দিয়ে শেষ করবে এই ফরম্যাট শুনতে দিলে।
এটা সেম হবে কোথায় এই ফাইলে একবার এন্ট্রি দেওয়া হয়ে গেলে এখন এই বইগুলো কেউ বড় করবে কেউ ধার নিবে বই আবার ফেরত দিবে ফাইল ফাইল থেকে ইনফরমেশন করবে এই বইটা যদি আমার কাছে থাকে এই বইটা কমপ্লিট থাকবে সে একটা সার্টেন ডে পরে যদি ফেরত না দেয় ফাইন করবে সেগুলো স্যার এখানে আরেকটা বাটন রাখা দরকার স্যার বাকি ঠিক না টেক্সট থাকা দরকার যে এই বইটা আমি একটা পার্টিকুলার বই খুঁজবো হ্যাঁ অ্যাড করবো যা যা চাচ্ছ সবই অ্যাড করবো তো মানে এটা শুরু পরে এগুলো ডিজাইন ডিটেলস অ্যাড করা যাবে যে আরও কী কী উইশ লিস্টে আছে সেগুলো অ্যাড করে দিই ওটা সম্ভব আজকে এখানে রাখি যত হয়েছে সেখান থেকে অ্যাড করব আর যারা বাসায় এই জিনিসগুলো নিয়ে আরও আগে যেতে চাও ওইটা খুবই পসিবল সিম্পলি অন্য সেকশনের জন্য আমাদের ওই কাজটা ছিল হচ্ছে কিসের কাজ রেস্টুরেন্ট ব্রাউজার ওইটার কোডটা রেস্টুরেন্ট ব্রাউজার লেকচারটার নামই না লেকচারের নাম তো এখানে দেওয়া নেই লেকচার নামটা কি লেকচার দেখে বলি এই যে রেস্টুরেন্ট ব্রাউজার গিটহাবে কোডে দেওয়া আছে ওইটা থেকে দেখতে পারো লাস্ট ওইখানে হ্যাঁ মানে রেস্টুরেন্ট ব্রাউজার নামেই আছে গিটহাবে কোডগুলো তো সব গিটহাবে থাকে আর আমাদের সামার 2015 জাভা লেকচারের মধ্যে ওদের যে ক্লাসটা করা হয়েছে সেটা হচ্ছে লেকচার 5-এ লেকচার 5-এ কভার করা আছে ফাইল রিড করে কীভাবে অ্যারেতে সেভ করে কীভাবে এগুলো লেকচার 5-এ দেখানো আছে আমরা একটু পিছিয়ে গেলাম আজকে বোধহয় একটু আসতে গেছি কোনো কারণে হোয়াটএভার এটা নেক্সট ক্লাসে সেম ইয়েতে চলে আসবো এটা একটা জিনিস আর আরেকটা জিনিস হচ্ছে যে পরীক্ষার সামনে চলে আসে রুটিন পেয়ে গেছি না যাওয়াটা কত এটা আমি জিজ্ঞেস করতেছি 21 তারিখ কয়টার সময় 2টার সময় স্যার আপনি দেখেন নি স্যার যাওয়া কবে আমি গোটা রুটিনটা দেখছি কিন্তু আমার পরীক্ষা ঠিক কোথায় বসে সেটা দেখিনি আচ্ছা কোর্সের যে গ্রুপ আছে ইয়াহু গ্রুপ ওইখানে ফাইলসের মধ্যে গেলে পাস্ট কোয়েশ্চেন্স পাবা ওইখানে আমি গতকালকে স্প্রিংয়ের কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি এক্সাম 1, 2, 3 এগুলো তো ওটা দেখলে ধারণা পাওয়া যাবে আর আমি উপরে গেলে দেখি সময় পেলে ইয়েটাও দিব ফল 2014 যে কোয়েশ্চেন আছে সেগুলো দিয়ে দেবো প্র্যাকটিসের জন্য কী ধরনের কোয়েশ্চেন হবে সেগুলো আর এর পরের ক্লাসে এই সেমিস্টারের কোয়েশ্চেন প্যাটার্ন মানে কী কী টপিক থাকবে সেগুলো নিয়ে আলাপ করবো কারণ তারপরে তো আর কোনো ক্লাস নাই এরপরে এক্সাম শুরু আর এক্সাম উইকে কোনো ক্লাস হবে না